দর্শক, আমি যুক্ত আছি মেহেদী সম্রাট। ডেইলি মর্নিং টাইমস এর আজকের এই আয়োজনে আমাদের সঙ্গে যুক্ত আছেন বিশিষ্ট রাজনীতিবিদ, এক সময়ের মেধাবী ছাত্রনেতা, রাজপথ কাঁপানো ভিপি জনাব খালিদ সাইফুল্লাহ সোহেল। তিনি একই সাথে গণমাধ্যমের সঙ্গেও যুক্ত, আঞ্চলিক সম্পাদক পরিষদের সভাপতিও তিনি। আজকে আমরা কথা বলবো যে বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে যে ডক্টর ইউনূস রাষ্ট্রপ্রধান হিসেবে যে জাতিসংঘে সফর করছেন এবং তার সঙ্গে রয়েছেন কয়েকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সেই বিষয়টি নিয়ে আসলে ডক্টর ইউনূসের এই যে ব্যতিক্রমী সফর, যেখানে দেখা গেল যে অন্যান্য সরকার প্রধানরা যখন জাতিসংঘে সফর করতেন তখন নিজ দলের লোকজনদেরকে নিয়ে যেতেন বা নিজ সরকারের লোকজনদেরকে অতিথি হিসেবে নিয়ে যেতেন। এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস বিএনপি, জামায়াত ইসলামী এবং এনসিপির নেতৃবৃন্দকে সাথে নিয়ে গিয়েছেন। তো কি লাভ হলো, কেন গেলেন, এবং কিছু বিতর্কও আছে, কিছু আলোচনাও আছে, সেই সকল বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো সোহেল ভাইয়ের সঙ্গে। সোহেল ভাই, আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত। কেমন আছেন? আছি। আপনাকেও ধন্যবাদ, মর্নিং টাইমসকে ধন্যবাদ আমাকে দাওয়াত দেওয়ার জন্য। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা, আপনার প্রশ্নের মধ্যে একটা ভুল আছে। সেটা হচ্ছে যে উনি রাজনীতিবিদ বিভিন্ন দলে নিয়েছেন, এটা ঠিক আছে, কিন্তু ওনার বহর যেটা গিয়েছেন এটা কিন্তু গতানুগতিক আগে যে সরকারগুলো ছিল এত বড় বহরই গেছে। ইন্টারেস্টিং, আগের সরকাররাও আত্মীয় স্বজন নিতেন, ইউনূস সাহেবও তার দুই মেয়েকে নিয়েছেন এবার সাথে। এটা একটা ইন্টারেস্টিং বিষয়। তবে আগের সরকারের চেয়ে কাজটা উনি ভালো করেছেন। ভালো এই জন্য বলবো যে উনি যাওয়ার পরে যে ফ্যাসিস্ট হাসিনা, তার পক্ষ থেকে ওনাদেরকে যেভাবে ডিম ছুঁড়ে মারা হয়েছিল, এনসিপির এক নেতাকে, ছেলেকে, আক্তারকে মারা, মানে সবাইকেই ডিম ছুঁড়ে মারা, আমি মনে করি এই ঘৃণিত কাজ করেছিল। ওরা ভাবছিল যে ওনাদের এই সফরটা ব্যর্থ হবে, কিন্তু ডক্টর ইউনূস সাহেব খুব সুন্দরভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সাথে নিয়ে যেভাবে হ্যান্ডেল করেছেন, আমার কাছে মনে হয়েছে যে সারা জাতির কাছে, সারা পৃথিবীর কাছে প্রশংসিতই হয়েছেন। এবং ডক্টর ইউনূস সাহেব ওখানে তার ভাষণেও বলেছেন, প্রতিটা সাক্ষাৎকারে বলেছেন যে বাংলাদেশে একটা সুষ্ঠু এবং গণতান্ত্রিক নির্বাচন হবে ফেব্রুয়ারিতে, আমরা সেটার জন্য প্রস্তুত। সেই জন্যে সারা পৃথিবীর মানুষ তার প্রশংসাও করাচ্ছে। আজকে আমি বিবিসিতে দেখে আসলাম, আল জাজিরাতেও একটা রিপোর্ট হচ্ছিল ওনার এক সাক্ষাৎকারের, যে উনি সবগুলা বিষয়ে স্পষ্ট করে কথাগুলো বলেছেন। সুতরাং আমি সবকিছু মিলিয়ে কিছু ছোটখাটো কিছু প্রবলেম তো থাকেই, যেহেতু বাংলাদেশ, সুতরাং তারা থাকবে। আর ইউরোপে আমাদের দেশে যারা 17 বছর লুটতরাজ করেছে, আমি আরেকদিন বলেছিলাম এই লুটেরারা এত টাকা কামাই করেছে, ওদের তো আসলে নেপাল আর মালদ্বীপে বাংলাদেশে থাকার জায়গা নাই, ওরা তো ইউরোপেই থাকবে। সুতরাং ইউরোপে গেছে, এই জন্য সুযোগ পাইছে, ডিম দিয়ে একটা ঢিল মেরে দিল। সুতরাং যারা ঢিল মেরেছে ডিম দিয়ে, তাদেরও বিচারের আওতায় আনতে হবে অবশ্যই, এবং এই দেশের ভাবমূর্তি যেন আর বাইরে ক্ষুণ্ণ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আপনি বলতে পারেন যে আগেও তো অন্যান্য সরকার ছিল, সম করেছে। হাসিনার মতো 17 বছর যে অত্যাচার করেছে, এমন সরকার তো আর দেশে কোনোদিন আসে নাই, আর ভবিষ্যতে ইনশাল্লাহ আসবেও না। সুতরাং আমি মনে করি একটা আইন হওয়া উচিত যে বাইরের দেশে মুভমেন্টটা কতটুকু পর্যায়ে যাবে, এটা কি যে ডিম চূড়া পর্যন্ত থাকবে, আর গালিগালাজ করলে আপনি কতটুকু ভাষা ইউজ করবেন। ওদের এনসিপির একটা নেত্রী আছে, মেয়েটাকে আমার খুব ভালো লাগে, ওর সব গুণাবলীই ভালো, শুধু এনসিপির মতো দলে ওই জয়েন করে একটু বিতর্কিত হয়েছে। এই মেয়েকে যে ভাষায় গালি দিল, আমার খুব কষ্ট হয়েছে। আসলে আমাদের সন্তান তুল্য নেত্রীদেরকে এভাবে গালিগালাজ করে আওয়ামী লীগ কি পাইলো সেটা আমি জানি না। কারণ তাদের বোঝা উচিত, তারা আছে নিউ ইয়র্কে, তাদের নেত্রী কিন্তু নিউ ইয়র্কে যেতে পারে নাই, তাদের নেত্রী কিন্তু লন্ডনে যেতে পারে নাই, তারা কিন্তু ওইখানে আছে, উনি কিন্তু ইন্ডিয়াতে আছে। সুতরাং সেই জিনিসটা ভেবে ডক্টর ইউনূসের যে সফরটা হয়েছে, তার বিএনপির নেতৃত্বকে সাথে নিয়ে, জামাতে ইসলামকে নিয়ে, এনসিপি কে নিয়ে, তার বহন নিয়ে, আমার কাছে মনে হয় যে সাকসেসফুল, এবং মানুষেরকে অ্যাপ্রিসিয়েট করছে। সুন্দর নির্বাচন হবে ফেব্রুয়ারিতে, এই জন্য অ্যাপ্রিসিয়েট করছে। এই প্রশ্ন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে খুব কয়েকটি বিষয় নিয়ে একটু বিতর্কও এসেছে, আলোচনাও হয়েছে আমাদের রাজনৈতিক পরিমণ্ডলে। সেটা হচ্ছে যে ডক্টর ইউনূস তার প্রেস উইং এর 5 জন সদস্যকে নিয়ে গিয়েছেন। এটা নিয়ে একটু বিতর্ক আছে যে 5 জনকে বা এতজনকে কেন নিতে হবে, একজনকে নিলে কেন হইতো না, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে ট্রাম্পের সাথে ডক্টর ইউনূসের, ট্রাম্প এবং মিসেস ট্রাম্পের সাথে ডক্টর ইউনূস এবং তার মেয়ের একটা ছবি, এটা খুব ভাইরাল হয়েছে, যেটিকে তুলনা করা হচ্ছে শেখ হাসিনা যখন যেতেন পারিবারিকভাবে যে ছবি তুলতেন,
ওইটার সাথে তুলনা করা হচ্ছে, এই বিষয়টিকে আপনি আসলে কিভাবে দেখছেন? ধন্যবাদ, আপনাকে খুব ইন্টারেস্টিং প্রশ্ন করেছেন। আসলে হয়েছে কি, এটা তো বাংলাদেশ, আমাদের আসলে কিছু স্বভাবগত বাজে অভ্যাস আছে। ভালো অভ্যাস যেমন আছে, বাজে অভ্যাসও আছে। আমাদের আগে রাষ্ট্রপ্রধানরা এটা করতেন বলে আমার মনে হয় যে ডক্টর ইউনূস ব্যক্তিগতভাবে হাসিনার সাথে একটু রেষারেষি ছিল। এই জন্য উনি ভাবছেন, তুমি তোমার মেয়েকে নিয়ে ছবি তুলছো বাইডেন বুড়ার সাথে, আমার মেয়েকে নিয়ে হয়তো আমি ছবি তুলতে পারি ট্রাম্পের সাথে। এই জন্য এটা একটা বিষয় হতে পারে। তবে ইন্টারেস্টিং এটা, এই ধরনের বিষয়গুলোতে না জড়ানোই ভালো আর কি। আর এই যে ছবি তুলে পরে ছাড়া আর মেয়েকে নিয়ে যায় ছবি তোলা, এগুলি আসলে শহীদ জিয়াউর রহমান বিষয়গুলোকে সবসময় অ্যাভয়েড করতেন। তাই আমার মনে হয় যে এই ধরনের রাষ্ট্রনায়কদেরকে এটা ফলো করা উচিত। আমাদের নেত্রীও এগুলি ম্যাক্সিমামই অ্যাভয়েড করতেন, আর উনি এটা করেছেন আসলে আমার মনে ওই রাগের বশত হইতে পারে। নাহলে ইউনূস সাহেব তো অনেক বড় মাপের মানুষ, ওনার তো এমন কাজটা করার কথা না। আরেকটা প্রশ্ন আপনি যেটা করেছেন, পেশ উইং এর যাদেরকে সফর সঙ্গী নিয়েছে, আসলে ডক্টর ইউনূস সাহেব বসার পর থেকেই ওনার যারা কাছের মানুষজন ছিলেন সবাইকে উনি উপদেষ্টাতে জড়িয়েছেন। অনেকেই বলে এটা এনজিও উপদেষ্টা, অনেকেই বলে এটা ইউরোপিয়ান উপদেষ্টা, অনেকেই বলে এটাকে গ্রামীণ ব্যাংকের উপদেষ্টা। কারণ গ্রামীণ এই ওরিয়েন্টেড অনেক লোকজন এটাতে আছে, এবং প্রেস সচিব যারা আছেন ওই অ্যাঙ্গেল থেকে অনেকে এসেছেন। উনি ভাবছেন যে আসলে কোনো কারণে কোনো তত্ত্বের গ্যাপ হয়ে যায় কিনা, আমার যদি 5 জন প্রেস সচিব যায় তাহলে কোনো তত্ত্ব ফাঁক দিয়েও পড়ে যাবে না। এই জন্য উনি রিস্কটা নিতে চান নাই, সমস্ত তত্ত্ব যেন ওনার থাকে। এই জন্য উনি তো ডিমটা আক্তারের শরীরে লেগেছে, এটা তো ওনার শরীরে লাগে নাই, ফখরুল সাহেবের শরীরেও লাগে নাই, লেগেছে ওর আক্তারের শরীরে। কারণ নিশ্চয়ই প্রেস উইং এর যারা ছিলেন তারা তাকে সাবধান করেছেন যে এখানে পচা ডিম আশেপাশে থাকতে পারেন, সেটাও হইতে পারে। সবচেয়ে ইন্টারেস্টিং যেটা, আমি হাসতে হাসতে কথাগুলো বললাম, তবে এই ধরনের কাজগুলা যত কম করা যায় বিতর্ক ততই কম হবে। মানে 5 জন সচিব না নিয়ে উনি পারতেন 2 জন 3 জন নিয়ে, এরা তো কাজ করতে পারে। আর সাংবাদিক এখন তো ওপেন মিডিয়া, আপনি ইচ্ছা করলে কোথাও কিছু লুকিয়ে টুকিয়ে কিছু করা যাবে না, নিচ থেকে সব বেরিয়ে যায়। ওইটা হলে ভালো হইতো। যাক, উনি হয়তো ভালো ভাবছেন, উনি যেহেতু বড় মাপের মানুষ উনি করেছেন, তবে সব মিলিয়ে সফরটা সফল হয়েছে আমি মনে করি। এই কথা সূত্র ধরেই যদি বলি যে আপনি যেটি বলছেন যে সফরটি সফল হয়েছে, সেই কথা সূত্র ধরেই যদি বলি যে রাষ্ট্রপ্রধান হিসেবে ডক্টর ইউনূসের এটি হচ্ছে জাতিসংঘে বাংলাদেশের প্রথম প্রতিনিধিত্ব করা। আর উনি করবেন কিনা আমি ধরে নিচ্ছি উনি করবেন না, যেহেতু উনি নির্বাচনে আসবেন না বলেই একটা ঘোষণা দিয়ে দিয়েছেন, সেহেতু তার তো প্রতিনিধিত্ব করার সুযোগ নাই। তো আমাদের দেশের একমাত্র নোবেল লরিয়েট ব্যক্তি এবং যাকে গণঅভ্যুত্থানের পর অনেক আশা ভরসা নিয়ে এই জাতি রাষ্ট্রপ্রধানের বা সরকার প্রধানের আসনে তাকে বসিয়েছে, তার এই সফর থেকে, জাতিসংঘের এই সফর থেকে আমরা আসলে কি পেলাম? ধন্যবাদ আপনাকে। আসলে ডক্টর ইউনূস ওইখানে যাওয়ার পরে তার প্রতি তো একটা ফোকাস থাকেই, যেহেতু উনি নোবেল বিজয়ী মানুষ, এমনি ফোকাস থাকে। এবং পৃথিবীর সমস্ত রাষ্ট্রের লোকজনও তার সাথে মিট হতে চায়, কথা বলতে চায়, উনিও চেষ্টা করেছেন। এবং অনেকের সাথে মিটিং হয়েছে, সিটিং হয়েছে, কথা হয়েছে। এটা দেশের ভাবমূর্তিকে অনেক উপরে তুলে, যেটা হাসিনা মাটির সাথে মিশিয়ে দিয়েছিল, এটা কি অনেক উপরে তোলা যায়। এবং ফিলিস্তিনের বিষয়ে উনি কথা বলেছেন। এবং এগুলি বিষয় নিয়ে আমার কাছে যেটা মনে হয়েছে, এক কথাই যদি আমি বলি, যে উনার মতো মানুষ যাওয়াতে যে ফোকাসটা হয়েছে, হয়তোবা অন্য রাষ্ট্রপ্রধানরা মিলে এতটুকু হতো না যতটুকু উনার হয়েছে। হয়তোবা অন্য বিষয় দিয়ে আরো বেশি হতো, যেমন ব্যবসায়িক দিক দিয়ে, অন্য দিক দিয়ে বেশি হতো। এই জন্য, কারণ নির্বাচিত সরকারের সাথে মানুষ হ্যান্ডেল করতে যে কমফোর্ট ফিল করে, আর এই ধরনের সরকারের সাথে অত কমফোর্ট ফিল করে না। বাট ডক্টর ইউনূস যেহেতু একটা সেপারেট মানুষ, আর উনি যেহেতু গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ফেব্রুয়ারিতে একটা নির্বাচন দিয়ে দিচ্ছেন, এই জন্য আমার কাছে মনে হয়েছে সব মানুষ ওনাকে খুব সাগ্রহে গ্রহণ করেছেন। এবং ওনার সফরটা মোটামুটি আপনি ধরে নিতে পারেন সার্থকই, সাকসেসফুলি হয়েছে। ধন্যবাদ জনাব খালিদ সাইফুল্লাহ সোহেল আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, ডেইলি মর্নিং টাইমস এর পক্ষ থেকে আমাদের আজকের এই আলোচনা কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, এবং আমাদের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকে। আমি মেহেদী সম্রাট, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।